Welcome to Mechuka. গুড মর্নিং ফ্রম মেচুকা। আজকে আমাদের থার্ড ডে, আর আজকে আমরা বেরিয়ে পড়েছি এখানকার লোকাল সাইট সিইং করতে। তো আপনারা আগের ভিডিওতে যেমন দেখেছেন, আমরা গতকাল গেছিলাম লামাং, যেটা ইন্দো টিবেট বর্ডার। আর আজকে আমরা একটু দেরি করে স্টার্ট করেছি আমাদের দিন, এখন 9:30 বাজে। এখন আমরা যাচ্ছি, ফার্স্ট হচ্ছে এখানকার একটা খুব মানে সেই পুরোনো দিনের ভিলেজ যাকে বলে, সেটা হচ্ছে দার্জিলিং ভিলেজ। তো বলে দিই, এটা কিন্তু দার্জিলিং নয়, তো দুটোর মধ্যে মিসম্যাচ করবেন না। এটা DOR, ওটা DAR। তো যাই হোক, আমরা এখন দার্জিলিং যাচ্ছি। দার্জিলিং পশ্চিমবঙ্গের, দার্জিলিং অরুণাচল প্রদেশ। আর যেতে যেতে রাস্তায় এই সাংঘাতিক সুন্দর ভিউটা পেয়ে গেছি, পিছনে সমস্ত সেই কাঠের বাড়ি, যেন মনে হচ্ছে আমরা অন্য কোনো একটা দেশে, সেই জাপানে চলে এসেছি। নিচ দিয়ে নদী বয়ে যাচ্ছে আর পিছনে বরফের পাহাড়। অসাধারণ সুন্দর এই প্রাকৃতিক দৃশ্যকে সঙ্গে করে নিয়ে এখন আমরা চলেছি দার্জিলিং ভিলেজের দিকে। তো চলুন আজকে কি কি করছি আমরা দেখাচ্ছি আপনাদের। ঠিক আছে, চলো এবার এগোনো যাক আস্তে আস্তে। তো একটু এই সুন্দর ল্যান্ডস্কেপের ছবি আর ভিডিও করি। এসে গেছি দার্জিলিং ভিলেজে। এই যে এইটা হচ্ছে দার্জিলিং ভিলেজ, আর পিছন দিক থেকে আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। দাঁড়ান, এই হচ্ছে দার্জিলিং ভিলেজটা পুরো। আপনারা এইখান থেকে দেখতে পাচ্ছেন, ভীষণ সুন্দর একটা গ্রাম, পুরো পাহাড়ের কোলে অবস্থিত, অসম্ভব সুন্দর। গাড়ি দাঁড়িয়ে আছে, এই রাস্তা সোজা চলে গেছে দার্জিলিং ভিলেজের দিকে। আমাদের সবাই এখন নেমেছে। এটা তো খুবই সুন্দর। আমরা এর ভেতরে আর যাচ্ছি না, কারণ আমাদের ড্রাইভার দাদা যারা আছেন তারা বলছেন যে এটা দূর থেকে দেখতে যতটা সুন্দর, সামনে থেকে বিউটিটা ঠিক বোঝা যায় না। আর ডন দেখেই যাচ্ছে, মানে শিবজিৎ দেখেই যাচ্ছে। কিছু বলবে? প্রকৃতির সৌন্দর্য দেখছি খালি, সত্যি কিছু বলতে ইচ্ছা করে না, জাস্ট তাকিয়ে থাকো। সত্যি কি আর বলবো, কতবার আর বলবো যে অসম্ভব সুন্দর জায়গা, অসাধারণ। জাস্ট এই জায়গাটা বর্ষাকালে পুরো সবুজ হয়ে থাকে। এখন যেহেতু শীতকাল, যে ঘাসগুলো আছে সেগুলো শুকিয়ে গেছে, বাট বর্ষাকালে আমি যে অন্যান্য ভিডিওস দেখেছি ইউটিউবে, সেখানে এটা পুরো সবুজ থাকে পাহাড়টা। তো বর্ষাকালে একটা অন্য বিউটি হয়। আবার বর্ষাকালে যেটা পাওয়া যায় না সেটা হচ্ছে ওপরের এই বরফটা। দারুণ। এখন এসেছি নিউ গোম্পা। তো নিউ গোম্পাটা এখানে নতুনই একদম তৈরি হচ্ছে। এখানে একটা ওল্ড গোম্পাও আছে, যেটা আমরা যাব পরে। 400 বছরের পুরনো একটা মোনাস্ট্রি। এই মোনাস্ট্রিটা নতুন হয়েছে, এখনো কাজ চলছে ইনফ্যাক্ট। তো চারিদিকে একটু এইসব পাথর সিমেন্ট এসব পড়ে আছে।
এই ভিউজ দেখাই, সামনে অসাধারণ ভিউজ দেখুন। কি বলছে? আমি বলবো 1980 का है, 1980 দার্জিলিং গ্রামে বসবাস করে মেনে উপজাতি বা মেম্বা ট্রাইবের লোকজন এবং তারা তিব্বতীয় বৌদ্ধ ধর্ম অনুসরণ করে থাকে। ঐতিহাসিকভাবে এই সমস্ত মানুষরা প্রাকৃতিক পরিবেশের সাথে মিলেমিশেই জীবনযাপন করে এসেছে এবং তাদের সংস্কৃতি, আচার অনুষ্ঠান এবং স্থাপত্যে তিব্বতীয় প্রভাব স্পষ্টভাবে পরিলক্ষিত হয়। দার্জিলিং গ্রামের মানুষদের জীবনধারা সহজ এবং প্রকৃতি নির্ভর। এখানকার বাসিন্দারা কৃষি, পশুপালন এবং স্থানীয় হস্তশিল্পের মাধ্যমেই জীবিকা নির্বাহ করে থাকে। মোনাস্ট্রিটা দেখার পর মোনাস্ট্রির পাশেই জাস্ট মানে 1 কিলোমিটারও নয়, একটুখানি দূরেই আমরা এসেছি এখন সালমান পয়েন্ট বলে জায়গাটার নাম। সালমান পয়েন্ট কেন নাম? 2018 সালে সালমান খান এখানে এসেছিল, আর আসার কারণ ছিল অরুণাচল প্রদেশ গভর্নমেন্ট এখানকার মেচুকা ট্যুরিজমকে ডেভেলপ করার জন্য সালমান খানকে এখানে তারা নিয়ে এসেছিল, যাতে মানে প্রমোট হয় এখানকার ট্যুরিজমটা। তো যেহেতু সালমান খান এই মাঠটাতে এসেছিল আর এই ঘরেই একটা ঘরের মধ্যে উনি ছিলেন, ওই জন্য এই জায়গাটার নাম হয়ে গেছে সালমান পয়েন্ট। আর এখানে একটা দারুণ জিনিস আছে, এখান থেকে কয়েকটা মেন শহর যেমন বেজিং, হংকং, দিল্লি কত কিলোমিটার দূরে সেটা লেখা আছে। তো দেখাবো সেটা, আর জায়গাটাও বেশ সুন্দর, খুবই সুন্দর। যে সিটিগুলো আছে এখান থেকে সেখানের দূরত্বগুলো এখানে দেওয়া আছে। আমি দেখতে পাচ্ছি নিউ দিল্লি 2631 কিলোমিটার আর হংকং 2124 কিলোমিটার, থাইল্যান্ড 2693, এরকম আরো সব শহরের দেওয়া আছে। সব থেকে আশ্চর্যের বিষয়, আমরা যেখানটা দাঁড়িয়ে আছি মেচুকা, সেখান থেকে দিল্লি 2600 কিলোমিটার, হংকং হচ্ছে 2100 আর বেজিং হচ্ছে 2300। মানে ভাবতে পারছেন এখান থেকে চায়না কাছে, দিল্লি অনেক দূর। দিল্লি দূর হ্যাঁ, দিল্লি দূর এটাই স্বাভাবিক, এটা একদম বর্ডার এরিয়া। হ্যাঁ অ্যাকচুয়ালি আমরা একদম আছি ইস্টার্ন সাইড অফ ইন্ডিয়া, মানে এতটাই ইস্টার্ন সাইড, এখানে 4টের সময় সূর্য ওঠে আর 3:30 সূর্য অস্ত চলে যায়, মানে এটাই স্বাভাবিক এখানে। সেটাই তো। এই হচ্ছে সেই পিছনে ম্যাপ ডিরেকশনস, এখানে ওই বড় বড় শহরগুলোর সমস্ত এখান থেকে ডিস্টেন্স কতটা সেটা লেখা আছে। আর ওভারঅল এই জায়গাটা খুব সুন্দর। এখানে সালমান খান এসেছিল অরুণাচল ট্যুরিজমকে বুস্ট করবে বলে। আর পিছনে কয়েকটা বাংলোও বানানো আছে, এগুলো হোমস্টে হিসাবে ভাড়াও দেওয়া হয়। দারুণ জায়গাটা। সকালের ট্রিপ কমপ্লিট করে এখন আমরা একটু হালকা করে পেট পুজো করলাম আর খেলাম হচ্ছে এখানকার সেই ফেমাস মোমোটা, যেটা আমরা লাস্ট 2 দিন ধরে খাচ্ছি। আমি অ্যাকচুয়ালি মোমো খেতে খুবই ভালোবাসি, মানে আমার একটা ড্রিম আছে যে বুড়ি বয়সে আমি কোনো পাহাড়ে গিয়ে মোমোর দোকান করবে। হ্যাঁ মানে আমি এটা খুব সিরিয়াস, আমি এতটাই মোমো খেতে ভালোবাসি। মোমোর ব্যবসা কতটা হবে জানি না, যাই হোক। তো আপাতত আমরা একটু মোমো আর একটা ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস খেলাম। আর মানে যতবারই আমার এই পিছনের ভিউটা দেখছি এত ভালো লাগছে, আর খালি আমার সেই কাজাকস্তানের সিম্বুলাকের কথা মনে পড়ে যাচ্ছে। তো যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া করে একটু এবার ওই ওল্ড গোম্পা দেখতে যাব, আর তারপর আমরা একটা হ্যাঙ্গিং ব্রিজে যাব। হ্যাঙ্গিং ব্রিজ আমরা মিজোরামেও দেখেছিলাম, আপনারা যদি সেটা না দেখে থাকেন তাহলে কমেন্ট সেকশনে সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, অবশ্যই গিয়ে দেখবেন। আমাদের আইজলের ব্লগ, মিজোরামের ব্লগ ভীষণ সুন্দর, অসাধারণ হয়েছিল ওই ট্রিপটা আমাদের। তো ওটার লিঙ্ক দিয়ে দেবো, ওটা অবশ্যই গিয়ে দেখবেন আর যাবেন ঘুরতে, ওখানে খুব ভালো জায়গা।
তো চলুন এখন আমরা গুম্ফার দিকে যাই। হ্যাঁ, এবার একটু ওই গুম্ফার দিকে যাই, বাকিরা সব খাওয়া দাওয়া করছে, তারপর আমরা বাকি আপনাদের যা যা দেখবো সব কিছু শেয়ার করবো। ওল্ড গোম্পাতে এসে একটা মারাত্মক সুন্দর জিনিস দেখতে পেয়েছি, সেটা হচ্ছে মেচুকা পুরো শহরটাকে উপর থেকে দেখার সুযোগ পেয়েছি। আপনারাও দেখুন এক্স্যাক্টলি কিরকম লাগছে। তো এবার আমরা ওল্ড গোম্পার ওপরটায় উঠবো, এখানে সিঁড়ি আছে, চলো ওপরে যাওয়া যাক। মেচুকা উপত্যকায় অবস্থিত ওল্ড গোম্পা বা আর একটা নাম হলো শামতেনিয়াংচা মোনাস্ট্রি 17শো শতাব্দীতে প্রতিষ্ঠিত বলে ধারণা করা হয়। এটি তিব্বতী বৌদ্ধ ধর্মের গুলুগ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত এবং দালাই লামার বৌদ্ধ দর্শনের সাথে সম্পর্কিত। এই মোনাস্ট্রিটি মেনে উপজাতি বা মেম্বার ট্রাইবের ধর্মীয় এবং সাংস্কৃতিক জীবনের কেন্দ্রবিন্দু। গোম্ফাটি স্থানীয় জনগণের কাছে একটি মারাত্মক পবিত্র স্থান এবং মঠের স্থাপত্য তিব্বতী প্রভাব দ্বারা গভীরভাবে অনুপ্রাণিত। এটি বৌদ্ধ ধর্মগ্রন্থ, প্রার্থনা চক্র, প্রাচীন মূর্তি এবং রঙিন থাঙ্কা চিত্রকর্মে ভরপুর। শামটেনিয়াংচা মোনাস্ট্রি শুধু ধর্মীয় স্থান নয়, এটি মেনে জনগণের ইতিহাস এবং সংস্কৃতির এক জীবন্ত উদাহরণ। প্রতি বছর মঠে বিভিন্ন ধর্মীয় উৎসব যেমন লোসার উদযাপন করা হয়। এই গোম্ফাটি প্রাচীন এবং ঐতিহাসিক হওয়ার জন্য স্থানীয় সম্প্রদায় এবং সরকার এটি সংরক্ষণের জন্য কাজ করছে। এটি মেচুকার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক দিক এবং বৌদ্ধ ধর্মীয় ইতিহাসের একটি অমূল্য অংশ। মেচুকার প্রাচীন এই গোম্ফা শুধু একটি স্থাপত্য নয়, এটি একটি নিরন্তর ইতিহাসের অংশ, যা স্থানীয় মানুষ এবং দর্শকদের কাছে আধ্যাত্মিক এবং ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচিত হয়েছে। তো ফাইনালি আমাদের মোনাস্ট্রি ঘোরা শেষ হলো। দুর্দান্ত মোনাস্ট্রিটা, এত সুন্দর ন্যাচারাল বিউটি, চারদিকে ছেড়ে যেতে ইচ্ছা করছিল না, তাই এমনি আমরা বসে বসে ওখানে আড্ডা মারছিলাম। বৈশিষ্ট্য হচ্ছে এই মোনাস্ট্রিটা 450 বছর পুরনো আর পুরো কাঠের তৈরি। নিচে আছে গুরু পদ্মসম্ভবের মূর্তি আর উপরে আছে হচ্ছে গৌতম বুদ্ধার মূর্তি। আর ভিতরে প্রচুর পুরনো মানে 500-600 বছরের পুরনো সমস্ত ম্যানাস্ক্রিপ্টস রাখা আছে, যেগুলো এখানকার মংসরা ওগুলো পড়াশোনা করে। দারুণ। এবার আমরা নিচের দিকে যাচ্ছি টুয়ার্ডস আওয়ার হোমস্টে। যদি অন দ্য ওয়ে কিছু ভালো দেখতে পাই নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। তাছাড়া শুধু ন্যাচারাল বিউটিটা এনজয় করুন। তো
আমরা এসছি এখন মেচুকাতে নেমে সেই হ্যাঙ্গিং ব্রিজটা দেখতে, যেটার কথা বলছিলাম। আর এই হ্যাঙ্গিং ব্রিজটা দেখে কি কোনটা মনে পড়ছে বলো তো? সেই মিজোরামের কথা, আইজলে যেটা আমরা আইজলে আমরা গেছিলাম। ওই যে পার্কটার নাম ভুলে গেছি, মনে পড়ছে না। সেই পার্কের ভেতর সেই হ্যাঙ্গিং ব্রিজটা ছিল। ভিডিওগুলো আছে, আমি লিঙ্কেও এই কমেন্ট বক্সে দিয়ে দেবো। আমাদের মিজোরাম সিরিজও দেখবেন। এখানে উপরি পাওনা হচ্ছে নিচ দিয়ে সিয়ম নদী বয়ে গেছে, তো ওইটার আলাদা এক্সপিরিয়েন্স। আলাদা এক্সপিরিয়েন্স। হু হু হাওয়া দিচ্ছে, কারণ এখন আস্তে আস্তে সানসেট হচ্ছে। আপনারা বুঝতেই পারছেন যে রোদ্দুরটা ছিল সেটা এখন আর নেই, পুরো অন্ধকার হতে চলেছে এবার আস্তে আস্তে। আর ওইদিকে মেচুকা লেখা পাহাড়টা দেখা যাচ্ছে, আর নিচে সিয়ম নদী বয়ে যাচ্ছে, আর প্রচন্ড হাওয়া দিচ্ছে। মানে এবার আস্তে আস্তে সন্ধে হবে। এখন সময় মোটামুটি ওই 3টে কটা বাজে, 3:15 মতো বাজে, 15-20 বাজে। তো এখানে এরকমই 4টের মধ্যে পুরো অন্ধকার হয়ে যায়, আবার কালকে ভোর 4টের মধ্যে সানরাইজও হয়ে যায়। তো চলুন, উপরি পাওনা যদি আবার বেশি উপরি পাওনা হয়ে যায়, বৃষ্টি যদি ভেঙে পড়ে যায়, সুন্দর ঠান্ডা জলে আমরা পড়ে যাবো। অনেকে মিলে চড়ছে, এখন ছেড়ে দেওয়াই বেটার। এরা চলে যাক, তারপর যাই হোক আমরা যাই আস্তে আস্তে ব্রিজের দিকে উঠি, আপনাদের ভিউজ দেখাবো। মেচুকা অঞ্চলের ঝুলন্ত সেতুগুলি বহু প্রাচীন এবং একটা সময় মেচুকা অঞ্চলের বিভিন্ন গ্রামগুলোকে সংযুক্ত করার জন্য এই ঝুলনগুলি একমাত্র ব্যবহার করা হতো। বর্তমানে পাকা রাস্তা তৈরি হলেও কৃষকরা এখনও এই ঝুলন্ত ব্রিজগুলি ব্যবহার করে। হ্যাঙ্গিং ব্রিজের ওপর দিয়ে হাঁটছি, প্রচন্ড দুলছে ব্রিজটা, সেম সেই আইজলে আমরা যেরকম হ্যাঙ্গিং ব্রিজে উঠেছিলাম, বাট এইটা আরো ডেঞ্জারাস, কারণ নিচে পুরো জল। ওখানে তো বেশি ডিপ ছিল না, এখানে পড়লে পুরো জলের মধ্যে। এই যে চারদিকের ভিউ অসাধারণ, জাস্ট এক্সপিরিয়েন্সটা। পিছনের দিকে সিয়ম নদী বয়ে যাচ্ছে। যাই এগিয়ে আস্তে আস্তে। ছোট ব্রিজ ছিল, কিন্তু অসুবিধা হয়েছে। আর একজন ট্যুর পার্টি প্রচন্ড জোরে দৌড়ে দৌড়ে আসতে শুরু করে দিয়েছিল, তো এটা কখনোই করা উচিত না। আপনারাও যদি কোনো হ্যাঙ্গিং ব্রিজে ওঠেন, খুব বেশি মানুষজন একসাথে উঠবেন না, তো সেটা একটা সতর্কতা, কারণ যে কোনো সময় বিপদ ঘটতেই পারে। তো সেটা তো একটা ব্যাপার। এবারে বলি নেচারের কথা। আস্তে আস্তে সিয়ম নদী পার করলাম আমরা, যেটা বলছিলাম যে এখানের উপরি পাওনা হচ্ছে নিচ দিয়ে সিয়ম নদী বয়ে যাচ্ছে। নদীটা পুরো ক্রিস্টাল ক্লিয়ার, মানে নিচের প্রত্যেকটা পেবেলস, প্রত্যেকটা পাথর একদম গোল গোল, যেরকম আমরা ঠিক অ্যাকোরিয়ামে রাখি, আর সেগুলো পুরো স্পষ্টভাবে দেখা যাচ্ছে। নীল, লাল, হলুদ, সবুজ অনেক রঙের পাথর নিচে, অসাধারণ সুন্দর। আমি চেষ্টা করেছি আমরা সেটাকে ক্যামেরাবন্দি করার, জানি না কতটা বুঝতে পারবেন আপনারা। আর এখন সানসেট হচ্ছে, আস্তে আস্তে তিত্তির করে নদীর জল বয়ে যাচ্ছে, হাওয়া দিচ্ছে, পিছনে বরফওয়ালা পাহাড়, সামনে মেচুকা লেখা এই পাহাড়টা, অসম্ভব সুন্দর জায়গা। সত্যি এই এক্সপিরিয়েন্স মানে লাইফ টাইম এক্সপিরিয়েন্স, সত্যি খুব সুন্দর। চেষ্টা করব আরও 5-6 বছর পর মেচুকায় আর একবার আসার, তখন দেখবো। এখনও মেচুকা ডেভেলপিং, তো তখন নিশ্চয়ই আরও অনেক ডেভেলপড হয়ে যাবে। আবার আমি আসার ইচ্ছা আছে। এখানে ভীষণ সুন্দর জায়গা, আর মানুষজন যেহেতু কম না, সেখানে আরও ভালো লাগে বেশি। চলুন এবার ফেরা যাক।